নেপালের পাহাড়ে আজ আমাদের শেষ সকাল। ভোরের সূর্যোদয়, হিমালয়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, দুলতে থাকা রহস্যময় রানীঝুলা, 700 বছরের ইতিহাসে ঘেরা ভক্তপুর দরবার স্কয়ার, দুপুরে নেপালি লোকাল খাবারের স্বাদ, আর দিনের শেষটা বিশ্বের অন্যতম পবিত্র শিব মন্দির পশুপতিনাথে সন্ধ্যা আরতির অপার্থিব পরিবেশে। মাত্র একদিনে এতগুলো অসাধারণ জায়গা শেষ পর্যন্ত না দেখলে এই পর্বের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো মিস করবেন। চলুন শুরু করি আজকের নেপাল ভ্রমণের পঞ্চম ও শেষ পর্ব। শুভ সকাল সবাইকে। আমরা গতকালকে নাগরকোটে এসে পৌঁছেছি। আজকে 1 ফেব্রুয়ারি 2026। এখন বাজে সকাল 6টা 28 মিনিট, আর 2 মিনিট পরেই সূর্য উদয় হবে হিমালয়ের কোল ঘেঁষে। সেটাই আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করব। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের হোটেল থেকে লবিটা এক নজর একটু দেখে নিন। এটাই হচ্ছে সেই লবি, আর ঠিক লবির সামনে এই রকম। তো চলুন বন্ধুরা, আমরা সূর্য উদয়টা দেখি, তারপরে বিস্তারিত কথা বলি। হিমালয়ের নীরব বুকের উপর ধীরে ধীরে আলো ছড়িয়ে দিল নতুন একটি সকাল। কনকনে ঠান্ডার মাঝেও সূর্যের প্রথম সোনালী কিরণ যেন প্রকৃতির নীরব প্রার্থনা। জীবনের ব্যস্ততার বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে মনে হলো সুখ আসলে খুব ছোট ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। এমন এক মনমুগ্ধকর পরিবেশে আমাদের রাত কেটেছে নাগরকোটের এই হোটেল হিমালয় ভিলাতে। হোটেলটির পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ, প্রশস্ত ও আকর্ষণীয় লবি, আন্তরিক আতিথেয়তা এবং স্টাফদের আন্তরিক সেবায় আমরা সত্যিই মুগ্ধ। আর আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে নিজের রুমের জানালা কিংবা বারান্দায় বসেই চোখের সামনে ভেসে ওঠে অপূর্ব হিমালয় পর্বতমালার মন কেড়ে নেওয়া দৃশ্য, যা এই অভিজ্ঞতাকে আরো অসাধারণ করে তোলে। বন্ধুরা, আমরা সূর্য উদয়টা দেখে এখন ব্রেকফাস্টের দিকে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার কাঠমান্ডুর দিকে রওনা দিব। যেতে যেতে কয়েকটা সাইট সিন আমরা ভিজিট করে তারপর কাঠমান্ডু আমাদের আরেকটা হোটেল আছে, সেই হোটেলে গিয়ে উঠবো। চলুন তাহলে। দিনের শুরুটা আরো আনন্দময় করে দিল এই হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন থেকে নিজেদের পছন্দের কিছু আইটেম দিয়ে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। হ্যালো, গুড মর্নিং। খাবারের স্বাদ, মান আর পরিবেশ সব মিলিয়ে সত্যিই ছিল একটি দারুণ অভিজ্ঞতা। গুড মর্নিং বন্ধুরা, আমরা ব্রেকফাস্টে চলে এলাম। আমাদের যে নাগরকোটে হোটেল হিমালয়াতে উঠেছি, সেই হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এটা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের যে মেনুগুলো ছিল সেগুলো অলরেডি দেখতে পেরেছেন। শীতের সকালের নরম রোদ, হাতে এক কাপ ধোয়া ওঠা কফি, আর সামনে মেঘের চাদর ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিমালয় পর্বতমালা। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন মেঘের আড়াল থেকে হাত নেড়ে বলছে, শুভ সকাল নাগরকোট। হ্যালো, দাদা হচ্ছে মানে পাখির মতো এদিক সেদিক উড়ে চলে যায়। তবে দাদার চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও আসবে। আপনারা কিন্তু ধৈর্য সহকারে যদি তার ভিডিওগুলো দেখেন, আপনারা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তাছাড়া আপনারা যারা নেপালে আসতে চান, নেপালে একটা সুন্দর ভ্রমণ করতে চান একটা প্যাকেজে, আর আমাদের ট্যুরটা হচ্ছে একটা গ্রুপ প্যাকেজে এসেছি, এবং এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করলে এই ধরনের গ্রুপ তারা করে থাকেন সাধারণত। আর আমি বলি, দাদা তো সবসময় বলে
খুবই বেটার পারসন আর আমাদের ভাবি। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 10টা। নাগরকোটে আমাদের শেষ দিনের নতুন এক যাত্রা শুরু হলো। প্রথমে নিজেদের লাগেজ গুছিয়ে হোটেলের রিসিপশনে জমা দিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে চেক আউট করলাম। এরপর শুরু হলো প্রায় 10 থেকে 12 মিনিটের একটি ছোট্ট হাঁটা। গন্তব্য সেই রিজার্ভ করা লাক্সারি এসি বাস, যেখানে আমাদের পুরো টিমের জন্য অপেক্ষা করছিল আজকের দিনের নতুন সব গল্প নিয়ে। আমরা ওই রাস্তা ধরে হেঁটে 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 এই দিক দিয়ে আমরা এই পাশ দিয়ে চলে আসছি। আর একটু সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা সে বাসে উঠব। নাগরকোটে আসলে একটা অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন যে হিমালয়কে খুব কাছ থেকে দেখে ছবি, ফটো, ভিডিও সব করতে পারবেন এবং হিমালয়ের খুব কাছ থেকে বসে আপনারা চা, কফি পান করতে পারবেন। আমরা এখন কাঠমান্ডু যাবো, আজকে কাঠমান্ডুতে থাকবো। তারপর আগামীকালকে পার্সোনাল অ্যাক্টিভিটিস, কেনাকাটা, মার্কেটিং বা শপিং যদি থাকে সেটা করব। আর সন্ধ্যার পর আমাদের ফ্লাইট কাঠমান্ডু টু ঢাকা। কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, সামনে কিন্তু ওইদিকে বড় বড় পাহাড়। এই যে একটা ডিপার্টমেন্ট স্টোর, ছোটোখাটো কনভিনিয়েন্স স্টোর আমরা বলবো। হ্যাঁ আপু, এই যে আমাদের গ্রুপের আরেক আপু। হাঁটাটা একটুও ক্লান্তিকর মনে হয়নি। আঁকাবাঁকা পাহাড়ি পথের দুই পাশে সবুজ বন, ছোট ছোট বাড়িঘর আর স্থানীয় মানুষদের সহজ সরল জীবনযাত্রার দৃশ্য যেন প্রতিটি পদক্ষেপে ভ্রমণের সৌন্দর্যকে আরো গভীর করে তুলছিল। আমরা প্রায় বাসের কাছাকাছি চলে আসছি বন্ধুরা। 7-8 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স বাসটা, কারণ বাসটা ওই পথে ঢুকে না। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর চেয়ে এই পথ চলাটাই যেন আজকের আরেকটি সুন্দর অভিজ্ঞতা। সত্যি কথা বলতে পাহাড়ি আঁকাবাঁকা পথ যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। এক পাশে সবুজ পাহাড়, অন্য পাশে গভীর খাদ, দূরে মেঘের ভেলা। প্রতিটি বাঁক যেন নতুন একটি গল্প। জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল গন্তব্য নয়, এই পথ চলাটাই যেন আজকের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। A few moments later. তবে এটা কি লেখা আমি পড়তে পারতেছি না, এটা ইংলিশে দিলে ভালো হতো, কারণ পর্যটন এরিয়াতে পর্যটকরা আসলে কিভাবে পড়বে। আচ্ছা, এখন যাচ্ছি রানীঝুলা ব্রিজে। বন্ধুরা, যাত্রাপথে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, রানীঝুলা ব্রিজ। এটা একটা পয়েন্ট, পর্যটন স্থান। তো আমি নিচের দিকে তাকিয়ে কথা বলতেছি। রাস্তাটা অতটা স্মুথলি না, একটু সাবধানে না নামলে স্লিপ খেয়ে পা মুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এখানে আসলে বি কেয়ারফুল। ভাবতেছি আমরা মহেশ ভাইকে নিয়ে যাবো দেশে। এই টোকেন নিছেন? মেরা মেরা কত করে? আচ্ছা ফেরদৌস ভাই, এখানে পার পার্সন কত করে পড়তেছে? 50 নেপালি রুপি, রাইট? ওকে, এটা ফরেনারদের জন্য, আর নেপালিদের জন্য হলো 20 রুপি। 20 রুপি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই কাউন্টার ছোট্ট, এটাতে টিকিট বিক্রি করে। এটা ফরেনারদের জন্য 50 রুপি আর নেপালিদের জন্য 20 রুপি করে টিকিট এই রানীঝুলা ব্রিজ পরিদর্শনের জন্য। সাবধানে নামতে হচ্ছে। সব ভালো তার, শেষ ভালো যার। শেষমেশ পা মুচকে বাংলাদেশ যেতে চাই না। চমৎকার দেখেন বন্ধুরা, নামার কি রাস্তা সুন্দর একেবারে। এদিকে এই মাঝখানে চাপ দিবা না, এনে দিয়ে দাও। রিস্কি আছে মনে হচ্ছে, ছবি টবি তুলে না চলে আসে। বন্ধুরা, আমি এখন যেখান দিয়ে হাঁটছি সেটা হচ্ছে রানীঝুলা ব্রিজ, নাগরকোট। এটা নাগরকোট আমাদের হোটেল থেকে মাত্র 10-12 মিনিটের একটা দূরত্বের স্থান। ব্রিজ কিন্তু দুলতেছে, দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ আর কি, ইস্পাতের, যাকে বলে রানীঝুলা ব্রিজ নামে বিখ্যাত। রানীঝুলা ব্রিজ, যার আনুষ্ঠানিক নাম বাগেশ্বরী নাগরকোট ঝুলন্ত সেতু। নেপালের নাগরকোটে অবস্থিত একটি 250 মিটার দীর্ঘ পথচারী ঝুলন্ত সেতু। 2022 সালে নির্মিত এই সেতুটি শালী নদী জুড়ে বিস্তৃত এবং এর প্যানোরামিক হিমালয় দৃশ্য ও মনোরম পাইন বনের মধ্যে হাঁটার পথের জন্য জনপ্রিয়।
বাস্তলা গাঁওয়ের আন ডান্ডায় অবস্থিত এই সেতুটি কাঠমান্ডু থেকে প্রায় 28 কিলোমিটার এবং ভক্তপুরের সাল্লাঘাড়ি থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। চাঙ্গুনারায়ণ এবং নাগরকোটের সূর্যোদয় দেখার স্থানের মতো কাছাকাছি জায়গাগুলির সাথে এটিকে প্রায়শই দিনের বেলায় হাইকিং এবং দর্শনীয় স্থান ভ্রমণের অন্তর্ভুক্ত করা হয়। আমাদের গ্রুপ সেশন পর্ব শেষ। এখন আমরা আবার বাসে উঠবো, দেন গো টু কাঠমান্ডু। তুমি আসবে আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন হেঁটে যায়, সুদিন আসবে বলে মানুষ বদলে যায়, আর একটা করে দিন কেটে যায়, আমার এমনি করে আশা করে চায়, এমনি করে ভালোবাসতে চায়, এই মন আশা করে যায়। অনেকটা পথ আমরা হেঁটে চলে আসলে আর কিছুটা দূর বাকি আছে। আমাদের বাস স্টপে চলে যাব। বাসটা যেখানে রাখা আছে আমাদের প্রাইভেট বাস। সেতু আমরা ভিজিট করলাম, আপনারা দেখলেন। আপনারা আসলে অবশ্যই আমি রেকমেন্ড করবো এই জায়গাটাতে আসবে, ভালো লাগবে। এই জায়গাটাতে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। আর টিকিটের প্রাইসটা তো অলরেডি বলে দিয়েছি। বিশাল আমাদের একটা গ্রুপ। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আপনারা আসলে অবশ্যই ফেরদৌস ভাইয়ের সাথে আগে যোগাযোগ করবেন। উনি আমাদেরকে যে খেয়াল রেখেছে, এটা ওনার সামনে আর নাই বললাম, এই জন্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। বন্ধুরা, ফাইনালি সড়কের দেখা মিলল আমাদের। অনেকটা পথ সড়কে চলে আসলাম। ওই যে বাস দাঁড়িয়ে আছে আমাদের। চা খাইনি, এই যে চা হচ্ছে, সুন্দর চা, মশলা টি। ইয়েস, আয়। বন্ধুরা, আমরা এখন একটা টি ব্রেকে আছি। তো দেখতে পাচ্ছেন বিশাল আমাদের যে গ্রুপটা একসাথে আমরা এই চায়ের দোকানটা ঠিক এই যে আমাদের সামনে। এইখান থেকে চা তৈরি হচ্ছে, মশলা টি, লেমন টি, সব টি এখানে আছে। ভাই আমরা অলমোস্ট ঢাকায় থাকি, নরসিংদী আমাদের বাড়ি নরসিংদী। আমি যদি ইউরোপ কোনোতে নাও যেতাম, আমার মনে হয় যে ইন্ডিয়ার ভিসা চালু থাকলে আমি 2-3 মাস ইন্ডিয়ায় থাকতাম। কারণ আমার ইন্ডিয়া এত ভালো লাগে, আমার কাছে মনে হয় যে মানুষের প্রদেশ দেখা শেষ করতে হবে। ব্যস্ত ভ্রমণের মাঝেও কখনো কখনো সবচেয়ে মূল্যবান সময়গুলো আসে এক কাপ ধোয়া ওঠা চায়ের সঙ্গে। পাহাড়ি রাস্তার ছোট্ট টং দোকান, ঠান্ডা বাতাস, বন্ধুদের হাসি আর গল্প, এমন মুহূর্তগুলোই ভ্রমণকে শুধু একটি যাত্রা নয়, আজীবনের স্মৃতি বানিয়ে দেয়। চলে এসেছে চা চা ফাইনালি। হ্যাঁ, ফাইনালি ওকে। 5-6 দিন ধরে চা খেতে পারতেছি না, আমার ওষুধ চলে। ফাইনালি স্মেলটা ভালো। কেমন? চিনিটা একটু বেশি, তারপরে ঠিক আছে। A few moments later. আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে করি, আমি মনের দুঃখ কারে করি, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। 1 hour later. আমরা এখন একটা স্পটে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার। এই দরবার স্কোয়ার একটা হিস্টোরিক্যাল প্লেস। এই প্লেসটি আমরা এখন ভিজিট করব। এখানে টোটাল 3টা দরবার স্কোয়ারের মধ্যে সবচেয়ে উন্নত একটি দরবার স্কোয়ার। এটাতে টিকিটের প্রাইস কত, ভিতরে দেখতে কেমন এবং আনুষঙ্গিক সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো চলুন ভক্তপুর দরবার স্কোয়ারের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই যে সামনে এরকম একটি রাস্তা, ফুল টিমটি আমরা নেমেছি এখানে। ওয়েলকাম টু ভক্তপুর কালচারাল সিটি। এটা হচ্ছে একটা সুভিনিয়র। আমরা এইমাত্র টিকিট কাটলাম। প্রত্যেকটা টিকিটের প্রাইস পড়লো নেপালি রুপি 500 করে। আপনারা ভিতরে এইরকম টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন। লোকালদের জন্য আরও কম 300 করে, আর ফরেনারদের জন্য 500 করে।
ঠিক আছে, চলুন ভিতরে যাওয়া যাক। এরকম একটা সুবিধার পেয়ে যাবেন, ভিতরে একটা ম্যাপ দেওয়া আছে। আমরা টিকিট কেটে এইরকম একটি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ভক্তপুর যে দরবার স্কয়ার, এটি পরিদর্শন করতে। মোটামুটি একটা এক্সাইটেড কাজ করতেছে, কারণ কিছু বছর আগেও আমার বাবা মা এসেছিল এই ভক্তপুর দরবার স্কয়ারে। প্রচুর কবুতর ছিল তখন, এখন জানি না ভিতরে কবুতর আছে কিনা। তো চলুন যাওয়া যাক। অলরেডি অনেকটা ট্র্যাক করে ফেলেছি আজকে, এর মধ্যে এসে যদি দেখি এরকম আবার একটা ট্র্যাক, যাক কি আর করা, প্রত্যেকটা ভ্রমণের পেছনে কিছু গল্প থাকে না, এটা হচ্ছে আমাদের একটা গল্প। এই যে সুভিনিয়ারের দোকান, এখানে বুটিক্সের চাদর, বিছানার চাদর। ভক্তপুর দরবার স্কয়ারের মূল ফটকে আমরা চলে আসলাম। বেসিক্যালি 3টা দরবার স্কোয়ার আছে, ঠিক আছে। এই মধ্যে 3টা দরবার স্কোয়ার মধ্যে কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাটন দরবার স্কোয়ার আর ভক্তপুর দরবার স্কোয়ার, এই 3টা আছে। এই 3টার মধ্যে এটা একদম স্পেসিয়াস, আর ভিতরে যেভাবে এটা মন্দিরগুলো একদম ভালো করে মেনটেন করে রাখছে, এই কারণে আমি আপনাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। বন্ধুরা, আমরা অলরেডি মহেশদার বক্তব্য শুনলাম, আমাদের একটা এখানে গাইডলাইন দিয়ে দিল। তো আমরা ঢুকে পড়েছি ভক্তপুর দরবার স্কোয়ারের প্রথম দরবার স্কোয়ারে। ঠিক এই জায়গাতে টিকিট চেক হচ্ছে আমাদের, আর এখান থেকে আমরা টিকিট চেক করে অলরেডি চলে আসছি। স্বাগতম নেপালের ঐতিহ্যের এক অনন্য ঠিকানা ভক্তপুর দরবার স্কয়ার। শত শত বছরের ইতিহাস, শিল্প আর রাজকীয় স্থাপত্যের নীরব সাক্ষী এই প্রাচীন রাজপ্রাসাদ, যা একসময় ছিল মল্ল রাজাদের গৌরবময় আবাস। সময়ের নির্মম আঘাত আর একের পর এক ভয়াবহ ভূমিকম্পে অনেক স্থাপনা হারিয়ে গেলেও আজও এর প্রতিটি ইট পাথর যেন অতীতের গৌরবগাথা শুনিয়ে যায়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃত এই স্থানটি এখনও সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে তার হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার অপেক্ষায়। আমি একটা জিনিস ভাবছি যে নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল বিশাল আকারের, সেই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের, বাট আমার এখন দুই পাশে যে বিল্ডিংগুলো, যেগুলো শত শত বছর আগের, এগুলোর কিছুই হয় নাই। এমন কি এগুলো যে আমার পিছনে দুই পাশে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, এগুলোর অক্ষত অবস্থায় আছে। রাইট। ইতিহাস, সংস্কৃতি আর শিল্পকলার এক অপূর্ব মিলনস্থল এই ভক্তপুর দরবার স্কয়ার সত্যি নেপালের ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ। বন্ধুরা, দরবার স্কয়ারে খুবই ভালো লাগলো, ভক্তপুর দরবার স্কয়ার। আমরা এখন আপাতত একটু দইয়ের সন্ধান পেলাম। প্রত্যেকটা এখানে কাপ দই হচ্ছে গিয়ে 60 টাকা রুপি, নেপালি রুপি। আমরা 4টা নিলাম, 240 টাকা পড়েছে। ইয়েস, ওটা দেখতে সুন্দর, খেতে কেমন এটা হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ। এই মজদা কাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের মহেশদা, এনে ফেরদৌস ভাই, তোমার এই যে আমারটা। কেমন বলেন, রিভিউ বলেন। ভালো না? আলাদা টেস্ট, রাইট। খুবই ভালো। আর আমি বলবো যে আপনারা যদি ভক্তপুর দরবার স্কয়ারে আসেন, এই দইটা একটু ট্রাই করবেন। জুজু ধাও হচ্ছে গিয়ে এই দোকানের শপের নাম। ভক্তপুর দরবার স্কয়ারের ঠিক কর্নারটাতে একটু ভিতরে ঢুকি এই দোকানটা পেয়ে যাবেন। খুবই মজা। কালকে যে তুমি ডান্স করতেছিলে উপরে, রিসোর্টের উপরে, তো ইন্ডিয়ানরা কি বলছিল তোমাকে? इंडियन लोग जो है ना, हाँ। वो बता रहा था कि आप लोग नाचो ठीक है, लेकिन थोड़ा दूर रहो। तो यहाँ हमारे लड़की लोग हैं, उससे दूर रहो। मैंने बताया कि मेरे पास भी लड़की लोग था, वो रूम में सो रहा था, अकेले नाच रहे हैं। এখানে প্রচুর স্কুটির ব্যবহার, আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টেও আপনারা কিছু হালকা খেয়ে নিতে পারবেন। দুপুরের খাবার টাবার সবই পাওয়া যায় এখানে। দরবার স্কয়ার থেকে আমরা বেরিয়ে পড়লাম, আমরা এখন বাসে উঠবো ডাইরেক্ট হোটেল। A few moments later. বন্ধুরা, আমরা নাগরকোট থেকে কাঠমান্ডুতে এসে পৌঁছালাম। আসার পথে 2টা স্পট আমরা ভিজিট করেছি অলরেডি।
তো এখন আমাদের যে হোটেলে আমরা উঠেছি এই রুমের নাম্বার হচ্ছে 609 নাম্বার, হ্যাঁ, সুরাইয়া হেরিটেজ হোটেল, রাইট? হ্যালো, হ্যালো, এই হচ্ছে আমাদের রুম। মিনিবার মিনিবারে কি আছে? মানে ড্রিঙ্কস দাও। হ্যাঁ হ্যাঁ, সবকিছু দেওয়া আছে। যদি আপনারা এখানে এসে এগুলো কনজিউম করতে চান তাহলে পে করতে হবে, রাইট? এক্সট্রা পে করতে হবে। এখানে ওয়াটার বোতল, কেটেল, টি, কফি সব আছে। এখানে একটা আলমিরা আছে, আলমিরার ভিতরে একটা লকার আছে, আর ভিতরে আয়রন মেশিন, তাই তো? একটা মূর্তি আছে, হ্যাঁ, এক ইন্টারকম আছে, টিভি আছে, একটা বড় এলজি টিভি, আর এখানে একটা উইন্ডো আছে, একটা কিং সাইজের বেড, আর নিচে সুন্দর পাপোশ করা চমৎকার ওয়ালে একটি পোর্ট্রেট, আর এই হচ্ছে একটা ডিভাইন আছে, এখানে আর একটা ডিভাইন আছে। এই হচ্ছে মোটামুটি একটা রুম। বাথরুমটা আলাদা। উপরে কিছু টয়লেটস আছে, গরম পানি, ঠান্ডা পানি, সিঙ্ক আছে, সিঙ্কের নিচে একটা আবার কেবিন আছে, একটা টাওয়াল যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, তবে এই যে গ্লাস ডোর, ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন লাঞ্চে যাচ্ছি। এখন বাজে প্রায় 3:30টার উপরে, কারণ একটু দেরি হয়ে গেছে, এসে একটু ফ্রেশ হলাম। তো চলুন বন্ধুরা, লাঞ্চ করে আমরা একটা সুন্দর একটা জায়গায় সময় কাটাবো সন্ধ্যাটা। তো লেটস গো। ভ্রমণের আনন্দ যেন আরো বেড়ে যায় যখন স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায়। গরম জিলাপি, মুচমুচি নিমকি, নরম সন্দেশ, সিঙ্গারা, সমুচা আর 1 কাপ সুগন্ধি মশলা চা, প্রতিটি স্বাদ যেন নেপালের আতিথেয়তায় এক একটি মিষ্টি স্মৃতি হয়ে রইল। লাঞ্চ শেষ করে একটি ট্যাক্সি রিজার্ভ করে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য পশুপতিনাথ টেম্পলের উদ্দেশ্যে। আমার সঙ্গে আছেন আমার সহধর্মিণী নূপুর এবং আমাদের নেপাল গ্রুপের 2 ছোট ভাই কৌশিক ও আদর্শ। 4 জনের জন্য এই ট্যাক্সি ভাড়া পড়েছে প্রায় 500 টাকা, আর আমাদের হোটেল থেকে মন্দিরটির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। যাই হোক বন্ধুরা, আমরা পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি, আর অলরেডি আমরা ট্যাক্সি ক্যাব ছেড়ে দিয়েছি। ট্যাক্সির ভাড়া পড়লো নেপালি রুপি 500 টাকা, 6 কিলোমিটার, তাও 700 টাকা চেয়েছিল, দামাদামি করে এটা 500 টাকায় করা হয়েছে। বাগমতী নদীর তীরে অবস্থিত ভগবান শিবকে উৎসর্গ করা এই প্রাচীন মন্দিরটি শুধু নেপালই নয়, বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত শ্রদ্ধার স্থান। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই মন্দিরে প্রতি বছর বিশেষ করে মহাশিবরাত্রিতে লাখো ভক্তের আগমন ঘটে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, মন্দির এলাকা সাধারণত ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর যেহেতু এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান, তাই অবশ্যই শালীন পোশাক পরিধান করবেন, মন্দিরের নিয়ম কানুন মেনে চলবেন এবং মূল গর্ভগৃহে কোনো ছবি বা ভিডিও ধারণ করবেন না। স্থানীয় সাধুদের ছবি তুলতে চাইলে আগে অবশ্যই তাদের অনুমতি নিয়ে নেবেন। চলুন এবার এই পবিত্র পরিবেশটাকে কাছ থেকে অনুভব করি। বন্ধুরা, দিনের শেষ গন্তব্যে আমরা চলে এসেছি বাগমতী সন্ধ্যা আরতিতে। পশুপতিনাথ মন্দির সংলগ্ন পবিত্র বাগমতী নদীর তীরে 2006 সাল থেকে প্রতিদিন অনুষ্ঠিত হয়ে আসছে এই মনোমুগ্ধকর ধর্মীয় আয়োজন। সাধারণত সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে শুরু হওয়া এই আরতিতে ব্রাহ্মণ পুরোহিতরা প্রদীপ, ধূপ, ফুল ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভগবান শিবের আরাধনা করেন। অলরেডি সবাই বসে পড়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা প্রস্তুত, একদম রেডি। বম ভোলে না, বম ভোলে। চারিদিকে ভক্তিগীতি, ঘণ্টাধ্বনি আর শত শত ভক্তের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে এক অপার্থিব আধ্যাত্মিক অনুভূতির ঠিকানা। নেপালে এলে সন্ধ্যার এই আরতির অভিজ্ঞতা সত্যি একবার হলেও উপভোগ করা উচিত।
পুরো একটা দিন, অথচ কত শত অনুভূতি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, পাহাড় থেকে ইতিহাস, খাবারের স্বাদ থেকে আধ্যাত্মিকতার স্পর্শ। নেপাল আবারও শিখিয়ে দিল পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো গন্তব্যে নয়, পথের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।